প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের বরিশাল সদর চরমোনা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শালুকা মিরিবাড়ি বাজারের বিষয় নিয়ে অনেকে কমেন্ট করছেন যে আসলে বিষয়টা কি। আহ, যে এখানে একটা অস্থিতিশীল আহ, পরিবেশ বিরাজমান আছে এবং অনেকগুলা মামলা হয়েছে। এর কারণ কি অনেকে হয়তো না জেনে আমাদেরকেও দোষারোপ করতেছেন যে হয়তো তাদের কারণে এই সমস্ত সমস্যা হইতেছে। তো এই জন্য আমি আজকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসছি। তো বিষয়টা হচ্ছে, যারা শালুকায় বসবাস করেন বা চরমোনা ইউনিয়নের লোক, তারা অবশ্যই জানেন যে শালুকা মিরিবাড়ির সামনে একটা বাজার আছে। এই বাজারটা 1995-96 সালের দিকে আহ শাহজাহান হাওলাদার বাড়ির সামনে বাজারটা ছিল। তখন সৈয়দ তজুমবার হোসেন মীর এবং সৈয়দ আলমগীর হোসেন তারা যৌথভাবে তারা একটা প্রস্তাব দেয় যে যদি বাজারটা আমাদের বাড়ির সামনে নেওয়া হয় তাহলে আমরা জমি দেব। তো সরল সোজা মানুষ, এলাকার লোকজন, তারা তাদের কথা বিশ্বাস করে এবং সেই দোকান ঘর নিজেদের খরচে ভেঙ্গে তারা মিরাবাড়ির দরজায় একটা পতিত জমি, যেই জমিটা ছিল খাল নালা, এই জমিটা এলাকার লোকজন তারা মাটি কেটে ভরাট করে। তো মাটি কেটে ভরাট করতে কিন্তু অনেক খরচ হয়েছে। এরপর সৈয়দ তজুমবার হোসেন উনি বলল যে উনি সবাইকে এই জমিটা যে যতটুকু দখলে আছে সবাইকে দিয়ে দেবে, এই শর্তে সে সবার কাছ থেকে ২০০০ করে টাকা নেছে। যার ডকুমেন্টস হইলো আমার হাতে আপনারা দেখতে পাইতেছেন। এটা হইলো বাজার কমিটির একটা রেজুলেশন। এখানে উপরে সৈয়দ তজুমবার হোসেন মীর, সৈয়দ তজুমবার হোসেন এবং সৈয়দ আলমগীর হোসেন তাদের স্বাক্ষর আছে। তারা বাজারের জন্য জমিটা দিয়ে দিয়েছে। তো তখন থেকে এইটা হইলো ২০০০ সালে। ২০০০ সালে ওখানে বাজার শুরু হয়। বাজার শুরু হওয়ার পরে সবাই যে যার মতো বাজার ডেভেলপ করার জন্য টাকা পয়সা ব্যয় করছে, বিভিন্ন ভাবে টাকা পয়সা ব্যয় করছে। এর ভিতরে মরহুম সিরাজ মির্জা এবং তোফাজ্জল শেখদার, বিশেষ করে বাজারের পিছনে, বাজার মিলানোর পিছনে আমাদের স্মরণ করতে হয় মরহুম আজিজ মোল্লা। উনি অত্যন্ত পরিশ্রম করছেন। তারপর কাঞ্চন আলী মীর সাহেব অত্যন্ত পরিশ্রম করছেন এবং নাজেম আলী বয়াতি, এ ধরনের লোকজন তারা অনেক কষ্ট করছে। যে একটা পতিত জমি, একটা খালের জমি, সেই জমিটা ভরাট করে তারা ওখানে এই বাজার মিলেছে। তো যেহেতু গ্রামের লোকজন সরল সহজ, তারা বুঝতে পারে নাই। যখন জরিপ আসে, জরিপ আসার পরে এই বাজারের জমিটা, যদিও এই আমার হাতে রেজুলেশন দেখতে পাইতেছেন, এই রেজুলেশন অনুযায়ী বাজারে দান করা হয়েছে, এটা অক্ষ করা হয়েছে। কিন্তু অক্ষ করার পরে তারা কি করলো, বাজারটা তাদের নিজেদের নামে বাজারের জমিটা তারা রেকর্ড করে নিয়ে গেল। এখানে উল্লেখ্য একটা বিষয়, এই বাজারের জমিটা কিন্তু ছিল খাস জমি, যেটা সরকার বন্দোবস্ত দেয় আব্দুল জহুর মিরকে বন্দোবস্ত দেয়। তার কাছ থেকে এই সৈয়দ ফ্যামিলি তারা ক্রয় করে। আমার হাতে দেখতে পাইতেছেন, এইটা এসে রেকর্ড, আব্দুল জহির মির তার নামে এই জমিতে ছিল। সেখান থেকে তারা ক্রয় সূত্রে মালিক হয় এবং বাজারে দান করে। কিন্তু বাজারে দান করার ডকুমেন্টস আমি দেখাইলাম। বাজারে দান করার পর কি হইল, যে জমিতে তারা তাদের নিজেদের নামে রেকর্ড করাইয়ে নেয়। তো যেহেতু তারা বিদেশে থাকতো এবং এই বাজারের দেখাশোনা সৈয়দ আলমগীর হোসেন চুন্নু উনি করতেন, এভাবেই চলতেছিল। এবং সাধারণ মানুষের মনে কখনোই এমন প্রশ্ন জাগে নাই
যে এই বাজারের জমি তারা কখনো আবার নিজেদের দাবি করবে বা নিয়ে যাবে, এটা কখনোই কারো চিন্তা ভাবনাও ছিল না। যে কারণে বাজারে আমরা অনেক টাকার মাটি কাটাইছি এবং বাজার ডেভেলপ করার জন্য আমরা অনেক চেষ্টা করছি। এবং এই সম্প্রতি সময় আপনারা জানেন যে আমরা অনেক অনেক টাকা খরচ করে আমরা বাজার সংলগ্ন ফুলতলা নদীতে একটি ব্রিজ নির্মাণ করছি। তো ব্রিজ নির্মাণ করার পরে সৈয়দ মুরাদুল হাসান রেজা, উনিও ওনার নামে জমি রেকর্ড হয়েছে। উনি এই আমাগো বাজারটা হয়েছে 108 এবং 116 নাম্বার দাগে বাজার। তো 108 এবং 116 নাম্বার দাগে সৈয়দ মুরাদুল হাসান রেজা উনি মালিক হয়েছে 5.5% জমির। উনি 5.5% জমি তার দখলে নেছে এবং 5.5% জমিটি সে তার দখলে এখন আছে, সে বিল্ডিং করছে, বাকি জমি তার দখলে আছে, তার কিন্তু এই জায়গায় কোনো সমস্যা নাই। তো আপনারা জানেন যে 2001 সাল থেকে আমি ওই বাজারে উমর আলী শিকদারের কাছ থেকে একটা দোকান ক্রয় করছি। দোকান ক্রয় করার পরে ওখানে আমি আসি, যখন আমি দেখলাম যে জমিতে তারা রেকর্ড করে নিয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম যে যদি আমার এখানে স্থায়ীভাবে থাকতে হয় তাহলে আমার জমির দরকার। তো আমি সৈয়দ আলমগীর হোসেন চুন্নুকে সবিনয়ে অনুরোধ করলাম যে 1% জমি আমাকে দেওয়ার জন্য। তো উনি ওনার ভাইদের সাথে আলোচনা করলেন এবং বিক্রি করার জন্য তার ভাইদেরকে কাছে বললেন যে আমি 1% জমি বিক্রি করব, তোমরা কিনবা কিনা। কিন্তু আসলে তখন কেউই আগ্রহ দেখায় নাই কেনার জন্য। তারপর উনি আমারে 1% জমি দলিল দেয়। আপনারা এই দেখতে পাইতেছেন, এইটা হলো আমার জমির দলিল, যেটা আমি আমার ওয়াইফের নামে 1% জমি দলিল করছি। তো আপনারা জানেন যে 1% জমি বাজারে ক্রয় করে কিসের জন্য? অবশ্যই ব্যবসা বাণিজ্য করার জন্য 1% জমি কেনে। কিন্তু আমি এই 1% জমি কেনার পরে আমার সামনে তো অনেক জমি খালি পড়িয়ে রয়েছে, তো ওইভাবেই চলতেছিল। তো হঠাৎ করে সৈয়দ মুরাদুল হাসান রেজা উনি আমার অফিসের 1 ফুট সামনে দিয়া ওয়াল করা শুরু করছে। তখন আমি সৈয়দ আলমগীর হোসেন চুন্নুকে বিষয়টা জানাইলাম। তো উনি বললেন যে না তোমার, এবং আমি বললাম যে আমার 1% জমি তো রাস্তার পাশ দিয়ে দেওয়ার কথা, যদি রাস্তার পাশ দিয়ে না হয় তাহলে তো আমার সমস্যা। তখন উনি বললেন যে হ্যাঁ, তোমাকে তো 1% রাস্তার পাশ দিয়েই আমি দেব, কারণ 116 নম্বর দাগে রাস্তার পাশে আমার জমি আছে। তো আমি সৈয়দ মুরাদুল হাসান যখন বিল্ডিং শুরু করলেন, আমি বাধা দিলাম যে এই জমি আমার, সৈয়দ আলমগীর চুন্নু আমাকে দিয়েছে, যেহেতু আপনার 5.5% জমি আপনি দখল নিয়েছেন, পরবর্তী জমিতে তো আপনার কোনো অধিকার নাই। তখন সে বলল যে তার এক ভাই আছে আমেরিকায় থাকে, সৈয়দ জিল্লু, তার অংশ। তা আমি বললাম যে আগে আমার অংশ অর্থাৎ সৈয়দ আলমগীর হোসেন চুন্নুর অংশ বুঝিয়ে দেন, তারপর আপনি তার অংশ নেন। তখন তিনি আমাকে বললেন যে জমি তো 116 দাগে 60%, তুমি পাশ দিয়ে নিয়ে নাও। তখন আমি তার পাশ দিয়ে আমি আবার বিল্ডিং শুরু করলাম। যখন আমি বিল্ডিং এর কাজ শুরু করার পরে তারা বাধা দেয় এবং একে একে তারা, আপনারা দেখেন, একে একে তারা এই একটা মামলা করছে ভূমি অপরাধ আইনে। আমি যেহেতু জমির মালিক, তথাপিও আমার নামে ভূমি অপরাধ অর্থাৎ জবরদখল, এই ভূমি অপরাধ নামে ভূমি অপরাধ MP 21/2025 একটা মামলা করছে, যেই মামলায় আমাকে আসামি করা হয়েছে। তো বিজ্ঞ আদালত 6/8/25 তারিখে এই মামলাটা খারিজ করে দিয়েছে। এই মামলা যে খারিজ হয়েছে সেই মামলার কপি, এই মামলাটা বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছে। খারিজ করে, এবং আপনাদেরকে যদি আমি বলি যে তখন যে বিজ্ঞ আদালত তদন্ত দিয়েছে এসিল্যান্ডে, এবং এসিল্যান্ডের প্রতিনিধি হিসেবে বুখাইনগর চরমনি ইউনিয়নের ভূমি কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম সাহেব
উনি এইটা আম, সরজমিনে তিনি তদন্ত করে এবং তদন্তর পরে একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে লেখা আছে যে আসমা আক্তার 100% জমি সে দখলে আছে। তো এবং তার এই জায়গায় দোকান আছে, এটা উনি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টেই আমার কাছে আছে। তো এই মামলা খারিজ হওয়ার পরে ওনারা কি করলো, আবার আরেকটা মামলা করছে। আরেকটা মামলা করছে, যে মামলাটা হচ্ছে 33/2025। এই 33/2025 আরেকটা মামলা করছে ভূমি অপরাধ আইনে, আবার সানি মামলা করছে। সেই সানি মামলা আমরা সেই সানি মামলায়ও এসিলাম, তদন্ত দিছে এবং সার্ভেয়ার আসছে, সার্ভেয়ারও রিপোর্ট দিছে আমি 100% জমি দখলে আছি এবং আমি প্রকৃত মালিক। এটা কিন্তু তারা তদন্ত রিপোর্টে তারা দিছে। তারা এইভাবে একের পর এক মামলা করেই যাচ্ছে। এর ভিতরে কি হয়েছে, আমরা বাজারে একটা পিকনিকের আয়োজন করছি বাজার ব্যবসায়িক মিল্লা। তখন ওই পিকনিকের দিন রাত্রে আপনার ডেকোরেটর মামুন এবং ডাক্তার বাহাদুর শরীফ, তাদের ভিতরে একটু কথার কাটাকাটি হয়। এই কথার কাটাকাটির হওয়ার পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ইউপি সদস্য জনাব কামাল হোসেন হলাদার, আমরা মিল্লা ওনাদেরকে এটা মিলিয়ে দিছি এবং রাত্রে আমরা একসাথে খাবার খাইছি। আমাদের ভিতরে আর কোনো সমস্যা ছিল না। পরের দিন সৈয়দ মুরাদুল হাসান রেজার লোক আসে শহর থেকে এবং আসিয়া মামুনকে নিয়ে যায় এবং তাকে নিয়ে হাসপাতাল ভর্তি করে এবং তাকে দিয়ে আমাদের বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা করে। মামলার ধারাগুলো হচ্ছে 143, 341, 323, 385, 387, 379। অনেকেই মামলার ধারায় বুঝবেন না যে কি কি ধারা করছে। ওনারা আমার নামে চুরির মামলা করছে, আমি চুরি করছি। মামুনের মতো মানুষের কাছ থেকে আমি কি চুরি করব? আর সারা জীবনে আমাকে যারা চেনেন, যে সারা জীবনে আমার জীবনে কোনো কলঙ্ক নাই, ওনারা সেই কলঙ্ক আমার জীবনে একটা কলঙ্ক লেপন করে দিচ্ছে যে আমি চুরি করছি এবং আমি চাঁদাবাজি করছি। এই হিসেবে তারা এই আদালত ফৌজদারি আদালতে আর একটা মামলা করছে এবং 2বার তারা পুলিশে থানায় অভিযোগ করছে। প্রতিবারই পুলিশ দেখছে যে আমরা দখলে আছি এবং আমরা অবৈধভাবে দখলে নাই, আমাদেরকে এখানে আনা হয়েছে, এই জন্যই আমরা আসছি। তো এভাবে তারা আমাদের নামে 5টি মামলা এবং 2টি অভিযোগ করে। সর্বশেষ যখন তারা দেখলো যে আইনি প্রক্রিয়ায় তারা আমাদের সাথে কোনোভাবেই সামনে আগাইতে পারতেছে না, তারা কি করলো, যখন তারা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করছে, চাঁদাবাজি মামলা করার পরে আমরা বরিশাল সাংবাদিক ইনস্টিটিউট, ওখানে আমরা একটা সাংবাদিক সম্মেলন করি। যদি আপনাদেরকে এই কপি দেখাই, যে আমরা সাংবাদিক সম্মেলন করি এবং আমরা সাংবাদিক সম্মেলন করে আমাদের যে বক্তব্য, আমরা যে নির্দোষ, ওখানে কোনো চাঁদাবাজি হয় নাই এবং কোন রকমের মারধর কিছু হয় নাই, এই বিষয়টা আমরা ফুটিয়ে তুলছি যে মূলত তারা যে এই জমিটা দখলে নেওয়ার জন্য একের পর এক আমাদের নামে এইভাবে মামলা করতেছে, এই বিষয়টা আমরা সাংবাদিক সম্মেলনে ফুটিয়ে তুলছি। মেহেদী হাসান চৌধুরী নামে এক লোক, যাকে আমরা চিনি না, তাকে দিয়ে এই মামলা করানো হইতেছে। এই মেহেদী হাসান চৌধুরী, ওনার বাসা, উনি দাবি করে রূপতলী হাউজিং এ। উনি কি করছে, আবার আমার নামে 107 দ্বারা আর একটা মামলা করছে যে আমরা রূপতলী গিয়ে তাকে রামদা, হকিস্টিক ইত্যাদি ইত্যাদি নিয়ে তাকে মারধর করার চেষ্টা করছি, তার প্রাণনাশে হুমকি দিছি। এইভাবে তারা 107, 445, 705 ধারায় আর একটা মামলা করছে। তো একের পর এক তারা এইভাবে আমাদের নামে মামলা করে যাচ্ছে এবং সেই মামলায় তারা কোন রকমের সুবিধা করতে না পেরে তারা কি করলো, এক শ্রেণীর লোক নিয়ে আমাদের উপরে প্রেসার কিক করার চেষ্টা করলো। তো আমরা সেটা সামাজিকভাবে আমরা কোন রকমের অধৈর্য না হইয়া আমরা সামাজিকভাবে সেটাকে মোকাবেলা করছি। যখন দেখলো যে তারা মাননীয় আদালতে গিয়েও তারা তেমন কোনো সুবিধা পায় নাই, মিথ্যা ফৌজদারি মামলা করছে, সে মামলা চলমান, মামলা চলতে আছে, কি হয় জানি না।
মামলা চলমান আছে। এরপরে সর্বশেষ তারা কি করলো, অহেতুক, আমি জমি দলিল করছি 2021 সালে। আপনারা যারা একটু জানেন যে জমি দলিল করার 3 বছর অতিক্রম হওয়ার পরে টাকা দাখিলের আর কোনো সুযোগ থাকে না, এটা তারা জানে। জানার পরে শুধুমাত্র আমাকে হয়রানি করার জন্য, এবং আমি কাজ করতেছি, আমার কাজে তারা বাধা দিয়ে রাখছে। এই বাধা দেওয়াটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি। যেহেতু কোর্টের কোনো স্টে অর্ডার নাই, স্টে অর্ডার ছাড়া কিন্তু কেউ কাজে বাধা দিতে পারে না, কিন্তু তারা অহেতুক স্টে অর্ডার ছাড়া আমার কাজে বাধা দিয়ে রাখছে, আমি কাজ করতে পারতেছি না। তো আসলে কি বলবো, যে ন্যায় বিচার বা ন্যায় কথা বা সত্য কথা এখন পৃথিবী থেকে উঠতে গেছে। কেউ এখন সত্যের পথে থাকতে চায় না, সত্যের উপরে থাকতে চায় না। সবাই একটু সুবিধা সুবিধা ভোগ করার জন্য যে যেভাবে পারছে ওইভাবে কথা বলছে, ওইভাবে কাজ করছে। তো সর্বশেষ যেটা হচ্ছে সেটা হইলো সে অহেতুক আমাকে হয়রানি করার জন্য সে টাকা দাখিলের একটা মামলা করছে। মামলা নাম্বার হইলো, এই আমার কাছে কপি আছে, মামলা নাম্বার হইলো 508। এই জায়গায় মিথ্যায় ভরপুর। তার যেই আরজি, সেই আরজিতে যে কয়টা কলাম দেছে, প্রত্যেকটা কলামে শুধু মিথ্যা আর মিথ্যা। তো তারা 107 ধারার মামলা করছে, আমরা রূপতলি গিয়া হুমকি দামকি দিছি, যেটা সম্পূর্ণরূপে মিথ্যা। কারণ এই শালুকা থেকে 4-5 জন লোক রূপতলি গিয়া একটা মানুষকে হুমকি দেওয়ার বা তাকে মারধর করার কোনো প্রশ্নই ওঠে না। এবং ভূমি অপরাধ আইনে তারা 2টা মামলা করছে, যে মামলা 2টা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমরা জবরদখলে ওখানে নাই, আমাদেরকে তারা রেজুলেশন দিয়া, আমাদেরকে জমি অক্ষ করে দিয়া তারপর তারা ওখানে নেছে। কিন্তু এখন তারা আমাদেরকে ভূমিদস্যু বা ভূমি দখলকারী হিসেবে মামলা করছে, যে মামলাটা সম্পূর্ণই মিথ্যা। এবং মামুনকে দিয়ে ফৌজদারি মামলা করাইছে, যে মামলাটা সম্পূর্ণ মিথ্যা। এবং পুলিশের কাছে 2বার থানায় অভিযোগ করছে, সম্পূর্ণই মিথ্যা অভিযোগ করছে। আবার এখন টাকা দাখিলের নামে একটা হয়রানি করতেছে। তো যেহেতু এটা মিথ্যায় ভরপুর, আমি আশা করি এই মামলায় আমরা উইন হব, এটা আমাদের আশা। কিন্তু আমাদেরকে যে এইভাবে হয়রানি করতেছে, মানুষত্ব আজকে কোথায়? আজকে মানুষত্ব কোথায় যে একটা মানুষের উপরে অহেতুক হয়রানি করা? আমরা প্রথম থেকেই বলে আসছি যে যখন এই মেহেদিকে আমরা কিন্তু চিনি না, পরে শুনলাম তোজম্বর হোসেনের ছেলেরা তাকে নাকি পাওয়ার দিছে, সে পাওয়ার বলে সে মামলা করছে। তখন আমরা মেহেদী সাহেবকে বলছি যে আসেন আমরা এক জায়গায় বসি এবং আমরা আলোচনা করি, যে আপনি যে এই দোকানদার যারা আছে, যারা আজকে 30 বছর বা 25 বছর পর্যন্ত এখানে ব্যবসা বাণিজ্য করতেছে, তাদেরকে এই জায়গায় আনা হয়েছে, এখন তাদের বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নেবেন, আমরা বসে একটা আলোচনা করি। কিন্তু তারা কোনোভাবে আমাদের সাথে আলোচনা না করে বরং আমাদের বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা, একটার পর একটা মিথ্যা মামলা তারা করেই যাচ্ছে। এর কোনো প্রতিকার নাই, এর কোনো বিচার নাই। মানুষের ভিতর থেকে মানুষত্ব উঠতে গেছে। বরং আজকে আমার বলতেই হয় যে একটা মেয়ে, সেদিন আমি লাইফে দেখলাম, একটা মেয়ে বলছে যে যে ধর্ষণ করে তার জীবন যায় না। কোন ধর্ষক আজ পর্যন্ত মৃত্যুবরণ করে না, খুব রেয়ার। কিন্তু শত শত হাজার হাজারো ধর্ষিতা আত্মহত্যা করছে, হাজারো হাজারো ধর্ষিতা তারা আত্মহত্যা করছে, তাদের জীবন নাশ হয়েছে। কিন্তু যে ধর্ষণ করে তার কিছু হয় না। সমাজটা এইভাবে হয়ে গেছে, যে অপরাধ করে তার কিছু হয় না, কিন্তু যে মাজলুম, যার উপরে অত্যাচার করা হয়, তাকে নিয়ে সবাই সমালোচনা করে। কারণ গ্রাম্য একটা কথা আছে, ল্যাংড়ার মাউথ সবার ভাউজ, অর্থাৎ যদি দুর্বল পায় তাহলে তাকে নিয়ে সবাই উপহাস করে। আজকে আপনারা স্পষ্ট দেখতে পাইতেছেন
যে আমাদের নামে এই পর্যন্ত 5-6টা মামলা করা হয়েছে, একটা মামলাও সত্যি না, প্রত্যেকটা মামলা মিথ্যা। 2টা অভিযোগ করা হয়েছে, 2টা অভিযোগ মিথ্যা। এবং সর্বশেষ যে টাকা দাখিলের যে মামলা করছে, এটা তার কোনো অধিকারই নাই, কারণ এই জমিটা তাদের পৈতৃক সম্পত্তি নয়, এই জমিটা তাদের ক্রয় সম্পত্তি। হ্যাঁ, আর যেহেতু 3 বছর আগে দলিল হয়েছে, এখন সে বলে আমি শুনিই নাই। সে যাই হোক, কিন্তু বর্তমান প্রেক্ষাপট কি হইতেছে যে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করতেছে, সহজভাবে বলতেছে তাদের জমি তাদের ছাড়িয়ে দিলেই হয়। কিন্তু আমরা যে এখানে ইনভেস্ট করলাম, আমরা যে এখানে ইনভেস্ট করলাম, আমরা যে 25 বছর এই জায়গায় শ্রম দিলাম, আমরা যে লাখ লাখ টাকার মাটি কাটাইলাম, আমরা আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের কি ক্ষতিপূরণ দেবে, আমাদের কি দিয়ে উঠাইয়ে দেবে, এই কথা কিন্তু কেউ বলে না। খুব আশ্চর্যের ব্যাপার যে যতক্ষণ পর্যন্ত আপনি ক্রিকেট খেলায় যতক্ষণ পর্যন্ত আপনি ক্রিজে থাকবেন এবং আপনি যতক্ষণ 6-4 মারতে থাকবেন, ততক্ষণ সবাই তালি দেবে। যখন আপনার উইকেট পতন হবে, তখন আপনাকে সবাই থুতু দেবে। এই হলো আমাদের মেন্টালিটি, এই হলো আমাদের অবস্থা। সবাই যে তেল্য মাথায় তেল দেয়, একটা কথা আছে যে তেল্য মাথায় তেল দেয়, যার টাকা আছে তার পিছনে সবাই দৌড়ায়। কিন্তু যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যেসব মানুষ শোষিত হয়, নির্যাতিত হয়, তাদের পাশে কেউ দাঁড়ায় না। আমি শুধুমাত্র বাজারের এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে আজকে আমি এতগুলো মামলার আসামি হয়েছি। কিন্তু আমার জীবনে আমি এমন কোনো কাজ করি নাই যে কারণে আমাকে কেউ কোনো রকমের কোনো সামান্যতম অভিযোগ আমার বিরুদ্ধে আনতে পারে, এরকমের কোনো কাজ আমি করি নাই। অথচ আজকে আমি 5টা মামলার আসামি শুধুমাত্র আমার এলাকার লোকজনের পাশে দাঁড়াইছি এই জন্যই। এখন সাধারণ অসহায় মানুষ, তারা কিছু বলতে পারে না, তারা সেই প্রভাবশালীদের ক্ষমতার কারণে তারা মুখ বন্ধ করে আছে। কিন্তু আমি সেই ব্যক্তি, আমার যতক্ষণ পর্যন্ত আমার লড়াই করার শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব আইনি ভাবে। তারা যেভাবে মিথ্যার আশ্রয় নেয়, আমি মিথ্যার আশ্রয় নেব না। আমি সত্যের উপরে থাকতেই আমি তাদের এই সবকিছুর জবাব দেব ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। যখন যে অবস্থায় হোক না কেন, সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি এই সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি, সাধারণ মানুষের পাশে থাকতে পারি এবং সাধারণ মানুষের অধিকার আদায় করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা যেন আমি করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।